আচ্ছা, তো আমরা ক্লক পালস কাউন্ট করা এবং ক্লক পালসে কিভাবে ফ্লিপ ফ্লপ গুলো কাজ করে এবং কিভাবে স্টোর হয় সেগুলো আমরা সব শিখেছি। তো টুডেজ ক্লাস ইজ অ্যাবাউট হাউ টু ক্রিয়েট দ্য ক্লক পালস। ওকে, তো বেসিক্যালি ক্লক পালস হচ্ছে স্কোয়ার ওয়েভ এবং স্কোয়ার ওয়েভ, এবার ওয়েভ জেনারেটর অনেক রকমের হয়, তার অনেক রকম থিওরি আছে। এখন আমরা আইসি ট্রিপল মানে ইন্টিগ্রেটেড সার্কিট দিয়ে স্কোয়ার ওয়েভ জেনারেট করা শিখবো। আর স্কোয়ার ওয়েভ তৈরি করা হয় যে সার্কিটটা দিয়ে, সেটাকে বলা হয় মাল্টি মাল্টি ভাইব্রেটর। ঠিক আছে, মাল্টি ভাইব্রেটর তিন রকমের হতে পারে: অ্যাস্টেবল, মনোস্টেবল এবং বাইস্টেবল। তো কোনটা কাকে বলে সেইটা আমি এই স্টেজে না বলে সরাসরি আইসি ট্রিপল ফাইভ এর সার্কিট দিয়ে গিয়ে তারপর সেটার অ্যাক্টিভিটিটা বলে সেখান থেকে ব্যাপারটা বলবো। ঠিক আছে, এবার প্রশ্ন মানে পয়েন্টটা হচ্ছে যে মাল্টি ভাইব্রেটর সার্কিট যেটা কিনা স্কোয়ার ওয়েভ জেনারেট করে, সেই সার্কিট দিয়ে মানে সেই সার্কিটটা ট্রানজিস্টর দিয়েও বানানো যায়, যেমন লাইক আদার ইলেকট্রনিক সার্কিট। ট্রানজিস্টর দিয়েও বানানো যায়, আবার ইন্টিগ্রেটেড সার্কিট দিয়েও বানানো যায়। তো যেই ইন্টিগ্রেটেড সার্কিটটা দিয়ে মাল্টি ভাইব্রেটর ইউজুয়ালি তৈরি করা হয়, দ্যাট সার্কিট মানে দ্যাট ইন্টিগ্রেটেড সার্কিট ইজ কল্ড আইসি ট্রিপল ফাইভ। এক এক রকম আইসি এক এক রকম নাম আছে। যেমন তোরা দেখেছিলে যে লজিক গেট যেমন অ্যান্ড অর নট, এগুলোরও আলাদা আলাদা নাম আছে, সেরকমই মাল্টি ভাইব্রেটর তৈরির যে সার্কিট মানে যে আইসি, সেটার নাম হচ্ছে আইসি ট্রিপল ফাইভ। ঠিক আছে, আচ্ছা, এবার নাও what is there inside the IC triple five? প্রথমত how does it look? IC triple five হচ্ছে তোর ইয়ের মতন দেখতে, যেমন ছবি দেখিয়েছিলাম অন্যান্য লজিক গেটের যে আইসি গুলো হয় সেরকমই দেখতে, এবং এক একটার এক এক রকম পা থাকে। যেমন আগে যেগুলো ছবি দেখেছিলাম সেগুলো মোস্ট অফলি 14টা লেগ, 14টা পিন ছিল আর কি। একদিকে 1 2 3 4 5 6 7, 1 থেকে 7, এবং উল্টো দিকে 8 থেকে শুরু করে 14 পর্যন্ত। ঠিক আছে, তো এবার আইসি ট্রিপল ফাইভ এর যে আইসিটা, সেটাতে 4 4 8টা পিন থাকে। ওকে, একদিকে একটা খোঁচা মতন থাকে, সেখান থেকে কাউন্টিং শুরু হবে। সেটার বাদিকে 1 2 3 4, অন্যদিকে 5 6 7 8। এবার ভেতরে কি থাকে? ভেতরে আছে এইরকম অনেকগুলো এলিমেন্ট আছে, অনেক ধরনের। সিস্টেমেটিক্যালি আমরা একটু দেখি। হার্ট অফ দ্য আইসি ট্রিপল ফাইভ ইজ ফ্লিপ ফ্লপ। ঠিক আছে, এটা হচ্ছে আরএস ফ্লিপ ফ্লপ। নাও দিস ইজ আরএস ফ্লিপ ফ্লপ। এবার আরএস ফ্লিপ ফ্লপের দুটো কমান্ড, সেট এবং রিসেট। তো দেখা যাচ্ছে যে কমান্ড অফ দ্য আরএস ফ্লিপ ফ্লপ, এই দুটো কমান্ড কার থেকে নেওয়া হচ্ছে না, দুটো ট্রায়াঙ্গেল দেখা যাচ্ছে, ট্রায়াঙ্গেলের আউটপুট থেকে নেওয়া হচ্ছে। এই যে ট্রায়াঙ্গেলটা যেখানে একটা প্লাস আর মাইনাস দেখতে পাওয়া যাচ্ছে, দিস ইজ বেসিক্যালি অ্যানাদার আইসি। মানে এটার ভিতরে আইসি বসানো নেই, এটার ভিতরে জিনিসটাই বসানো আছে। এই যে ট্রায়াঙ্গেল ইজ দ্য সার্কিট সিম্বল অফ
অপারেশনাল অ্যাম্প্লিফায়ার নামক একটা জিনিস। Now, what is operational amplifier? Operational amplifier is again one type of circuit, মানে integrated circuit, which is capable of two types of operation. এক নম্বর হচ্ছে arithmetic operation, যোগ, বিয়োগ, গুণ, ভাগ। আরেকটা হচ্ছে কি, it is capable of amplification also, অর্থাৎ এর ভেতরে এমন ভাবে সার্কিটটা থাকে অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের মধ্যে, বেসিক্যালি লার্জ নাম্বার অফ ট্রানজিস্টর থাকে। ঠিক আছে, প্রচুর সংখ্যক ট্রানজিস্টর, 34 মতন, 34টা মতন ট্রানজিস্টর থাকে, যেগুলোকে জুড়ে জুড়ে অপারেশনাল অ্যাম্প্লিফায়ার তৈরি হয়। অপারেশনাল অ্যাম্প্লিফায়ার ইজ ওয়ান টাইপ অফ ইন্টিগ্রেটেড সার্কিট, তার মানে একটাই পাতের উপরে ওরকম ডিপোজিট করে করে ওরকম ট্রানজিস্টর গুলো তৈরি করা হয়, তাদের ভেতরে সার্কিট কানেকশন থাকে, সব মিলিয়ে জিনিসটা একটা যন্ত্র, একটা জিনিস তৈরি হয়, যেটা খুব সহজে এই যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করতে পারে এবং অ্যাম্প্লিফিকেশনও করতে পারে। অর্থাৎ অপ অ্যাম্পে তুই একটা ইনপুট ভোল্টেজ দিবি এবং সেটা 5 টাইমস বা 10 টাইমস বা 100 টাইমস তোর ইচ্ছা মতো অ্যাম্প্লিফাইড হয়ে বেরিয়ে আসবে। তো অপারেশনাল অ্যাম্প্লিফায়ার ইজ ওয়ান টাইপ অফ ইন্টিগ্রেটেড সার্কিট দ্যাট ক্যান add, subtract, multiply or divide, and it can also amplify a voltage. এবার ও যে এত রকমের এত কিছু পারে, তার কারণ any op amp has few important properties. Ideal op amp, it has important properties, যার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা প্রপার্টি হচ্ছে, মানে অ্যাকচুয়ালি অপ অ্যাম্প তোদের ডিটেলে আছে পরের সেমিস্টারে, এখন আমি শুধু সেটুকুই বলবো যতটা আমাদের এই সার্কিটটাতে লাগবে, মানে যেহেতু এই সার্কিটটাতে অপ অ্যাম্পটা আছে। আচ্ছা, ইম্পর্টেন্ট প্রপার্টিজ, আচ্ছা প্রথমত হচ্ছে অপ অ্যাম্পের যে ইনপুট আর আউটপুট। ঠিক আছে, অপ অ্যাম্পের এটা হচ্ছে সার্কিট সিম্বল। অপ অ্যাম্পের কিন্তু দুটো ইনপুট থাকে এবং একটা আউটপুট থাকে, দুটো ইনপুট টার্মিনাল। আচ্ছা, ইনপুট টার্মিনালের মধ্যে আবার গল্প আছে। ভেতর অপ অ্যাম্পের ভেতরে ট্রানজিস্টরের কানেকশন গুলো এমন ভাবে থাকে সো দ্যাট যদি দুটো ইনপুট টার্মিনালে V1 এবং V2 ভোল্টেজ দিই, তাহলে নেট ইনপুটটা হয় V2 মাইনাস V1। অর্থাৎ একটা টার্মিনাল থাকে যার ভোল্টেজের সাইনটা উল্টে যায়। যেই টার্মিনালে ভোল্টেজ অ্যাপ্লাই করলে ভোল্টেজের সাইনটা উল্টে যায়, সেই টার্মিনালকে দেখানো হয় মাইনাস সাইন দিয়ে এবং সেই টার্মিনালকে বলা হয় ইনভার্টিং টার্মিনাল। আর যে টার্মিনালে সাইনটা উল্টে যায় না, সেই টার্মিনালটাকে বলা হয় নন ইনভার্টিং। এটা পুরোটাই ডিপেন্ড করছে অপ অ্যাম্পের ভেতরে ট্রানজিস্টর গুলোর কানেকশনটা কেমন আছে তার উপর। তো অপ অ্যাম্প আসলে মানে আমরা চেয়েছিলাম, মানে আমাদের ইচ্ছাটাই ছিল বা টার্গেটটাই ছিল এমন একটা যন্ত্র বানানো যাতে দুটো ইনপুট থাকবে, ইনপুটের মধ্যে একটাতে ভোল্টেজ দিলে ভোল্টেজটা উল্টে যাবে, আর একটাতে ভোল্টেজ দিলে ভোল্টেজটা উল্টে যাবে না, একই থাকবে। তো এইভাবে নেট ইনপুট দাঁড়ালো V2 মাইনাস V1 এবং আউটপুট হচ্ছে V0। সুতরাং ওর ভোল্টেজ গেইন দাঁড়ালো V0 বাই V2 মাইনাস V1। অপ অ্যাম্পের ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে গেইন AV ইজ ইনফাইনাইট। ঠিক আছে, এবার বাস্তবে তো ইনফাইনাইট ভোল্টেজ হওয়া সম্ভব নয়, কেননা অপ অ্যাম্প বা যে কোনো যন্ত্রপাতি, যে কোনো একটা ইন্টিগ্রেটেড সার্কিট
যে কোনো সার্কিটকে অপারেট করানোর জন্য একটা ভোল্টেজ আমাকে অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ এনি আইসি would require a power supply। ঠিক আছে, সিমিলারলি অপ অ্যাম্পেরও একটা পাওয়ার সাপ্লাই থাকবে। হ্যাঁ, তো অপ অ্যাম্পের একটা না অ্যাকচুয়ালি দুটো পাওয়ার সাপ্লাই দরকার হয়, একটা পজিটিভ পাওয়ার সাপ্লাই এবং আরেকটা সেম অ্যামাউন্টের নেগেটিভ পাওয়ার সাপ্লাই। তো যেহেতু আমি পজিটিভ দিকে +12 ভোল্ট, নেগেটিভ দিকে -12 ভোল্ট অ্যাপ্লাই করছি, সুতরাং অপ অ্যাম্পের যে আউটপুট ভোল্টেজ, যেটা কিনা এই ফর্মুলা অনুযায়ী আউটপুট ভোল্টেজ হচ্ছে কি এভি ইন্টু V2 - V1। অপ অ্যাম্পের আউটপুট ভোল্টেজটা কখনোই -12 থেকে +12 এর বাইরে নিশ্চয়ই যাবে না। মানে আফটার অল যেই ভোল্টেজ আমি অ্যাপ্লাই করছি, সাপ্লাই ভোল্টেজ যেটা, তার থেকে তো আর বেশি ভোল্টেজে তো আর ব্যাপারটা উঠতে পারে না, কারণ সেটা সম্ভব না। সাপ্লাই যা করছি তার থেকে বেশি পাওয়া আমার পক্ষে কখনোই সম্ভব না। দিস ইজ এ ল অফ ফিজিক্স, রাইট? সুতরাং এভি যে ইনফাইনাইটলি লার্জ ঠিকই, কিন্তু ইন প্র্যাকটিস মানে এবার এভি ইনফাইনাইট থিওরিটিক্যালি মনে হচ্ছে তাহলে আউটপুট ভোল্টেজ ইনফাইনাইট হওয়া উচিত, কিন্তু এটা অ্যাকচুয়ালি -12 থেকে +12 এর মধ্যেই থাকে। সুতরাং আমি যদি প্লট করি একটা কার্ভ, এখানে আমি এক্স অ্যাক্সিস বরাবর V2 - V1 প্লট করছি এবং ওয়াই অ্যাক্সিস বরাবর আমি V0 প্লট করছি। সেখানে কিন্তু দেখা যাবে যে V2 - V1 যখনই সামান্য পজিটিভ হয়ে যাবে, অর্থাৎ V2 যখনই V1 এর থেকে সামান্য বেশি, অর্থাৎ V2 - V1 যখন 0 থেকে জাস্ট সামান্য বেশি, সঙ্গে সঙ্গে V0 will be equal to +12 ভোল্ট, যেটা এটার ম্যাক্সিমাম লিমিট। এবং যেই মুহূর্তে V2 টা V1 এর থেকে সামান্য ছোট হয়ে যাবে, অর্থাৎ V2 - V1 টা স্লাইটলি 0 থেকে কম হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আউটপুট will be equal to -12 ভোল্ট, যেটা এটার নিচের দিকের লিমিট, রাইট? তাহলে মাঝখানটা এবার কানেক্ট করে দিই। এখানটা তো খোঁচা হবে না, এখানটা এরকম টাইপ কার্ভ, এই ঠিক আছে, এরকম এরকম এরকম। ওকে, এবং এটা কিন্তু খুবই স্টিপ, মানে এই যে উঠেছে উপরে, এই ব্যাপারটা বুঝতেই পারছিস খুবই স্টিপ, কেননা গেইন এভি ইজ ভেরি হাই। মানে সামান্যতম পজিটিভ হলেই V2 - V1 টা, মানে V2 টা V1 কে জাস্ট ক্রস করলেই পট করে +12 ভোল্ট, আবার জাস্ট বাদিকের দিকে মানে V1 টা V2 কে ক্রস করে ইয়ে হয়ে গেলে -12 ভোল্ট, মানে জাস্ট সামান্যতম। তো বেসিক্যালি দিস ইজ ভেরি সেন্সিটিভ, যেহেতু এভি ভেরি হাই, সুতরাং দ্য কম্প্যারিজন is very sensitive। সামান্যতম এদিক ওদিক হলে টাক টাক করে প্লাস হয়ে যায় কিংবা মাইনাস হয়ে যায়। ঠিক আছে, সো ওকে, তো ব্যাপারটা হচ্ছে এই যে V1 ভার্সাস V2 ক্রসিং বিহেভিয়ার, মানে কে কাকে কখন ক্রস করছে সেটা অপ অ্যাম্পের আউটপুট দেখে সহজেই বোঝা যায়। V2 V1 কে ক্রস করে গেলে +12 ভোল্ট, আর V1 V2 কে ক্রস করে গেলে -12 ভোল্ট। ঠিক আছে, তো এই হচ্ছে অপ অ্যাম্পের গল্প। তো এই ইম্পর্টেন্ট প্রপার্টিটার উপর বেস করে, যেহেতু ও মানে এত ভালোভাবে কম্পেয়ার করতে পারে V1 এবং V2 কে, তো সেই জন্য অপ অ্যাম্পের একটা খুব ইম্পর্টেন্ট, মানে আরো অনেক অ্যাপ্লিকেশন আছে, বাট অ্যামং অল অ্যাপ্লিকেশনস
one very important application of op-amp is application as comparator. তো সে কিরম ব্যাপারটা হবে, ধরা যাক এই হচ্ছে আমার op-amp, নন ইনভার্টিং ইনপুট, ইনভার্টিং ইনপুট, এটা হচ্ছে আমার আউটপুট, এইবার মনে কর আমি ইনভার্টিং টার্মিনালে একটা রেফারেন্স ভোল্টেজ দিয়ে রেখেছি, আর ইনপুট ভোল্টেজটাকে আমি নন ইনভার্টিং টার্মিনালে অ্যাপ্লাই করলাম। রেফারেন্স ভোল্টেজ মানে কি, যে ভোল্টেজের সাথে আমি কম্পেয়ার করতে চাই। ওকে, সেটা হচ্ছে রেফারেন্স ভোল্টেজ। সো যদি এরকম একটা ইনপুট থাকে, এরকম একটা ইনপুট যদি থাকে এবং রেফারেন্স ভোল্টেজ যদি এরকম হয়, ঠিক আছে, ওকে, এটা হচ্ছে আমার ভি রেফারেন্স, আর ওই ঢেউ খেলানোটা হচ্ছে আমার ইনপুট। তাহলে হোয়াট উইল বি মাই আউটপুট? দেখতে হবে যে কতগুলো জায়গায় ইনপুটটা রেফারেন্সকে ক্রস করছে, ঠিক আছে। তো ক্রস একবার করছে এখানে, আরেকবার ক্রস করছে এখানে, আরেকবার ক্রস করছে এখানে। তো যতবার ক্রস করবে ততবার আর কি আউটপুটটা চেঞ্জ হবে। তো এই প্রথম পয়েন্টটাতে এটা প্রথম পয়েন্ট, এটা সেকেন্ড পয়েন্ট, এটা থার্ড। তো প্রথম পয়েন্টটাতে কি হচ্ছে, ভি ইনপুটটা ভি রেফারেন্সকে ছাড়িয়ে উপরে উঠে যাচ্ছে, ঠিক আছে। এখন ভি ইনপুট পজিটিভ টার্মিনালে আছে, তাই তো? তাহলে আমার নেট ব্যাপারটা দাঁড়াচ্ছে ভি ইনপুট মাইনাস ভি রেফারেন্স। ভি রেফারেন্স নেগেটিভ টার্মিনালে আছে, তাই এটা মাইনাস হয়ে যাচ্ছে, আর সুতরাং ব্যাপারটা দাঁড়াচ্ছে ভি ইনপুট মাইনাস ভি রেফারেন্স। তাহলে জাস্ট ছাড়িয়ে যাচ্ছে, সুতরাং এটা হচ্ছে গিয়ে জাস্ট পজিটিভ, সুতরাং ভি আউটপুট হবে প্লাস 12 ভোল্ট। সুতরাং প্লাস 12। এরপর অনেকক্ষণ পর্যন্ত একই রকম আছে এই পর্যন্ত, কিন্তু এরপর এই পয়েন্টে এসে কি হচ্ছে, ভি ইনপুটটা ভি রেফারেন্সের থেকে নিচে নেমে গেল। যেই ভি ইনপুটটা কমে গেল তখনই কি হচ্ছে, এটা নেগেটিভ হয়ে গেল এবং তখন আউটপুটটা হয়ে যাবে মাইনাস 12 ভোল্ট। তো মাইনাস, এবং ততক্ষণ মাইনাস হবে যতক্ষণ না আবার ক্রস করছে। আবার এই পয়েন্টে এসে ক্রস করলো এবং ক্রস করে উঠে গেল উপরে, অর্থাৎ স্লাইটলি পজিটিভ হলো। সুতরাং ভি আউটপুট আবার হয়ে যাবে প্লাস 12 ভোল্ট। এখানে কিন্তু প্রত্যেকটা স্টেপই খুব ইম্পর্টেন্ট, তাই কোথাও কনফিউশন থাকলে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবি। এটা এরকম হবে, ঠিক আছে। তো সেই আউটপুটের এই ফ্লাকচুয়েটিং নেচার দেখে আর কি আমরা বলতে পারবো যে একটা কোনো আরবিট্রারি ভোল্টেজ সেটা একটা রেফারেন্স ভোল্টেজকে কখন ক্রস করলো, কখন উপরে গেল, কখন নিচে নামলো ইত্যাদি। দিস ইজ দ্য অ্যাক্টিভিটি অফ আ কম্পারেটর। এই অপ-অ্যাম্প কম্পারেটরকে আমরা আইসি 555 এর ভেতরে ইউজ করি। হিয়ার একটু বড় করে দেখাচ্ছি।
তাহলে অ্যাসেটেবল 5 এ একটা সেট রিসেট ফ্লিপ ফ্লপ থাকে এবং বেসিক্যালি এখানে তো ক্লক পালস তৈরি হয় মানে স্কোয়ার ওয়েভ তৈরি হয়। তো স্কোয়ার ওয়েভ মানে কি? তার মানে তার একটা হাই স্টেট আছে একটা লো স্টেট আছে, তাই তো? সো দ্য আউটপুট ইজ আইদার হাই অর ইট ইজ লো। তো এই দুটো স্টেট আসলে দে করেসপন্ড টু সেট অর রিসেট স্টেট অফ দ্য ফ্লিপ ফ্লপ। ঠিক আছে, তো পুরো ব্যাপারটা আলটিমেটলি ফ্লিপ ফ্লপটাই পরিচালনা করছে। দ্যাট ইজ ওয়াই দিস ইজ কল্ড দ্য হার্ট অফ আইসি ট্রিপল ফাইভ টাইমার। ঠিক আছে, এই আরএস ফ্লিপ ফ্লপটারই সেট বা রিসেটের করেসপন্ডিংলি আমি আমার যে আউটপুট আছে, কোথায় এখানে আউটপুট বলতো, এই যে এখানে আউটপুট, এই যে আউটপুটটা আছে এখানে আমরা হাই পাবো বা লো পাবো। কিন্তু এটাকে সিস্টেমেটিক্যালি করতে হবে, যাতে অটোমেটিক্যালি এটা ক্লক পালসের মতো এরকম 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 একা একাই করতে থাকে। বা আমি যদি চাই তাহলে এমনও হতে পারে যে লাইক ট্রিগার পালস। ঠিক আছে, ট্রিগার পালস মানে কি, মানে এটা এরকম ছিল এরকম ছিল, হঠাৎ করে এটা একটু উপরে উঠে আবার নিচে নেমে এসে এরকম হয়ে গেল, এই ধরনের কোনো পালস যদি আমি জেনারেট করতে চাই, হ্যাঁ, তো তো আমি অটোমেটিক্যালি চাই এই ঘটনাগুলো ঘটুক। তো সেই অটোমেটিক্যালি যাতে ঘটে সেই ব্যাপারটাকেই অ্যাচিভ করার জন্য ফ্লিপ ফ্লপের সাথে ঘাড়ের উপরে আরো এত কিছু দিতে হয়েছে। কি কি দিতে হয়েছে? প্রথমত ফ্লিপ ফ্লপের যে সেট আর রিসেট কমান্ড, সেটা কোথা থেকে আসছে? সেটা আসছে দুটো কম্পারেটর থেকে। হ্যাঁ, কম্পারেটর দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্য এটাই যে দুটো কম্পারেটরেই আমি দুটো রেফারেন্স ভোল্টেজ দিয়েছি, কিন্তু লক্ষ্য কর একটা কম্পারেটরে, 1 নম্বর কম্পারেটরে রেফারেন্স ভোল্টেজটা আছে পজিটিভ টার্মিনালে, আর 2 নম্বর কম্পারেটরে রেফারেন্স ভোল্টেজটা আছে নেগেটিভ টার্মিনালে। এইটা হচ্ছে দুটোর মধ্যে একটুখানি ডিফারেন্স। ওকে, নেক্সট হচ্ছে যে আমি রেফারেন্স ভোল্টেজের ভ্যালুটা কত। আচ্ছা, রেফারেন্স ভোল্টেজটা কিভাবে অ্যাপ্লাই করেছি দেখ। ডান দিকে যে 8 নম্বর পিন, সেখানে সাপ্লাই ভোল্টেজ দেওয়ার সিস্টেম আছে। ভিসিসি হচ্ছে আমাদের সাপ্লাই ভোল্টেজ, যে আর কি আমাদের আইসিটাকে পরিচালনা করছে। ভিসিসি ভিসিসি একটা রেজিস্ট্যান্স, দুটো রেজিস্ট্যান্স, তিনটে রেজিস্ট্যান্স, তারপর চলে গেছে গ্রাউন্ডে। 1 নম্বর পিনটা হচ্ছে গ্রাউন্ড। তো ব্যাপারটা এই, ভিসিসি ভোল্টেজ এখানে আছে, একটা রেজিস্ট্যান্স, দুটো রেজিস্ট্যান্স, তিনটে রেজিস্ট্যান্স, তারপরে গ্রাউন্ড। তিনটে রেজিস্ট্যান্সের ভ্যালু ইকুয়াল। আমাকে বলতে পারবি যে এই দুটো পয়েন্টে, পয়েন্ট এ এবং পয়েন্ট বি, এই দুটো পয়েন্টের ভোল্টেজ কত কত? হোয়াট ইজ ভি এ অ্যান্ড হোয়াট ইজ ভি বি বলতো?
Any clue? I mean, any idea? এই যা, এগুলো তো ট্রানজিস্টরের সময় বলেছিলাম। হ্যাঁ, আমার এখানে ভোল্টেজ আছে ভিসিসি, তারপর তিনটে রেজিস্ট্যান্স সিরিজে কানেক্টেড আছে, আর 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 তারপরে গ্রাউন্ড। তার মানে সার্কিটটাকে যদি বেঁকিয়ে এরকম করি বা এটাকে যদি এটার সঙ্গে কানেক্ট করে দিই, তাহলে সার্কিটটা বেসিক্যালি দেখতে এরকম। মানে এটা তো একটা ব্যাটারি, তো সার্কিটটা দেখতে এরকম, অর্থাৎ আর 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 তারপরে ব্যাটারি, এই এই হচ্ছে আমার এটার ইকুইভ্যালেন্ট সার্কিট। তাহলে সার্কিটের মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো করছে বল? হোয়াট ইজ দ্য কারেন্ট flowing through the circuit? হ্যালো, VCC by 3R. ভিসিসি বাই 3R, এটা হচ্ছে এই কারেন্টটা ফ্লো হচ্ছে। তাহলে পোটেনশিয়াল ড্রপ কত হবে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে? এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপ, বা এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কতটা ড্রপ হবে, এটার অ্যাক্রসে কতটা ড্রপ হবে। প্রত্যেকটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসেই ড্রপের পরিমাণটা হচ্ছে I ইন্টু আর। এর অ্যাক্রসেও I ইন্টু আর, এর অ্যাক্রসেও I ইন্টু আর, তাই তো? অর্থাৎ প্রত্যেকটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে অ্যামাউন্ট অফ ভোল্টেজ ড্রপ হচ্ছে ভিসিসি বাই 3। ভোল্টেজ ড্রপ মানে কি? মানে হচ্ছে যে আমার অরিজিনাল ভোল্টেজ অ্যাভেলেবল ছিল ভিসিসি, সেটা একটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যেতে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছে। সুতরাং তার কিছুটা পরিমাণ, যেটাকে বলে একটা মানুষ দৌড়াচ্ছে কিন্তু যদি খুব রাফ রাস্তার উপর দিয়ে দৌড়ায়, তাহলে তার এনার্জি যেমন সে লুজ করে, সেরকম টাইপের একটা ব্যাপার। তো রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যাওয়ার সময় ও কিছুটা ভোল্টেজ হারিয়ে ফেলছে, কেননা ও একটা এখানে বাধা পাচ্ছে, রেজিস্ট্যান্স। ঠিক আছে? তো কতটা পরিমাণ ও ভোল্টেজ হারিয়ে ফেলছে? অরিজিনালি প্রচুর আনন্দ নিয়ে শুরু করেছিল, কতটা পরিমাণে ভোল্টেজ হারিয়ে ফেললো? পরিমাণটা হচ্ছে ভিসিসি বাই 3, রাইট? তাহলে এই পয়েন্টে ভোল্টেজটা ছিল ভিসিসি, কিন্তু তারপর এখান দিয়ে যেতে যেতে ও ভিসিসি বাই 3 ভোল্টেজ হারিয়ে ফেললো বা পোটেনশিয়াল ড্রপ হলো। সুতরাং এই পয়েন্টে এখন ভোল্টেজের ভ্যালু হচ্ছে ভিসিসি মাইনাস ভিসিসি বাই 3 ইকুয়াল টু 2 ভিসিসি বাই 3, রাইট? তাহলে এই পয়েন্টের ভোল্টেজটা হচ্ছে 2 ভিসিসি বাই 3। এই পয়েন্টটা কোন পয়েন্ট? এই পয়েন্টটা হচ্ছে ব্যাটারি থেকে শুরু করে প্রথম রেজিস্ট্যান্সের পরের যে পয়েন্টটা, অর্থাৎ ব্যাটারি সেখান থেকে শুরু করে প্রথম রেজিস্ট্যান্স, তারপরের পয়েন্ট অর্থাৎ এইটা। তাহলে এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 2 ভিসিসি বাই 3। কেন এটা হলো? কেননা এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভিসিসি বাই 3 এই অ্যামাউন্ট অফ ভোল্টেজ ভোল্টেজ মানে ড্রপ করে গেছে, পতন হয়েছে, বা এতটা ভোল্টেজ খরচা হয়েছে। কেননা কারেন্ট ফ্লোয়িং অ্যাক্রস অল দ্য রেজিস্ট্যান্স ইজ ভিসিসি বাই 3R। ঠিক আছে, হলো 2 ভিসিসি বাই 3। আচ্ছা, এরপরে আরো ভিসিসি বাই 3 এই অ্যামাউন্ট
ভোল্টেজ আবার ড্রপ হয়েছে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে, তাহলে এখানে এখন ভোল্টেজ কত হবে? 2 ভিসিসি বাই 3 মাইনাস আবার ভিসিসি বাই 3, অর্থাৎ ভিসিসি বাই 3। এই হচ্ছে ভোল্টেজ এই পয়েন্টে, রাইট? আচ্ছা, তারপরে আবার এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যেতে কি আবার ভোল্টেজ ড্রপ হলো হয়ে, তাহলে এই পয়েন্টের ভোল্টেজটা কত হবে? ভিসিসি বাই 3 ছিল, তারপর ভিসিসি বাই 3 পোটেনশিয়াল ড্রপ হলো, অর্থাৎ ভোল্টেজ ড্রপ হয়ে গেল 0। তাহলে এই পয়েন্টের ভোল্টেজটা হচ্ছে 0, অর্থাৎ ব্যাটারি, তা তো হবেই। ব্যাটারি ভোল্টেজ ভিসিসি, তাহলে এই টার্মিনালে যদি ভিসিসি হয় তাহলে এই টার্মিনালের ভোল্টেজ অবশ্যই 0। ঠিক আছে, এই হচ্ছে গল্প। তাহলে এই পয়েন্টে 2 ভিসিসি বাই 3 আর এই পয়েন্টে হচ্ছে অনলি ভিসিসি বাই 3। ঠিক আছে, তাহলে আমার যে মাল্টি ভাইব্রেটর সার্কিটটা, মানে IC555, সেখানে আমরা RS ফ্লিপ ফ্লপ ইউজ করছি, এবং RS ফ্লিপ ফ্লপে যে সেট আর রিসেট কমান্ড, সেটা আমি দুটো কম্পারেটর থেকে নিচ্ছি। এই দুটো কম্পারেটরের কাজ হচ্ছে ইনপুট ভোল্টেজকে, ইনপুট, এই দুটো কম্পারেটর, এটা একটা কম্পারেটর, এটা আরেকটা কম্পারেটর। ঠিক আছে, তো এই দুটো কম্পারেটরের কাজ হচ্ছে ভোল্টেজকে রেফারেন্স ভোল্টেজের সঙ্গে কম্পেয়ার করা। রেফারেন্স ভোল্টেজটা ফার্স্ট অপ অ্যাম্পের জন্য পজিটিভ টার্মিনালে রেফারেন্স ভোল্টেজ আছে, আর সেকেন্ড অপ অ্যাম্পের জন্য নেগেটিভ টার্মিনালে রেফারেন্স ভোল্টেজ আছে। রেফারেন্স ভোল্টেজের ভ্যালুগুলো কি? এই টার্মিনালে এটা ভিসিসি, তারপর একটা রেজিস্ট্যান্স কিছুটা ড্রপ হয়েছে হয়ে এই টার্মিনালে রেফারেন্স ভোল্টেজটা হচ্ছে 2 ভিসিসি বাই 3, তারপর 5 কিলো ওহম আছে। সুতরাং পুনরায় ভোল্টেজ ড্রপ হলো, পুনরায় পোটেনশিয়াল ড্রপ হলো হয়ে এই টার্মিনালের ভোল্টেজ দাঁড়ালো আমার ভিসিসি বাই 3। ঠিক আছে, তাহলে এই দুটো, these two আর আওয়ার রেফারেন্স ভোল্টেজ, যার সঙ্গে কম্প্যারিজনটা হবে। পরিষ্কার? এবং কম্প্যারিজনটা যে হবে, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ালো, অপ অ্যাম্প 1, এক নম্বর অপ অ্যাম্প, এক নম্বর অপ অ্যাম্পের ইনপুট ভোল্টেজ হিসাবে কোন ভোল্টেজ অ্যাপ্লাই হচ্ছে? ট্রিগার। ঠিক আছে, ইনপুট ভোল্টেজ হিসাবে ট্রিগার অ্যাপ্লাই হচ্ছে। ট্রিগার দেখ এখানে ইনপুটে গেছে, আর পজিটিভের এখানটাতে তো এ আছে, রেফারেন্স ভোল্টেজ আছে, তাহলে ট্রিগার হচ্ছে ওর ইনপুট ভোল্টেজ, রাইট? তো ইনপুট ভোল্টেজ ইজ কিছু একটা ট্রিগার, যদি কেউ চায় তো ট্রিগার অ্যাপ্লাই করতে পারে। সেটা হচ্ছে ইনপুট ভোল্টেজ। কোন টার্মিনালে যাচ্ছে? ইনভার্টিং টার্মিনালে। আচ্ছা, ভি রেফারেন্স হিসাবে কত অ্যাপ্লাই হচ্ছে? ভিসিসি বাই 3। কোন টার্মিনালে যাচ্ছে? নন ইনভার্টিং টার্মিনালে। ওকে, আউটপুট, আউটপুট ভোল্টেজ কি কাজে ব্যবহৃত হচ্ছে? সেট কমান্ড দেওয়ার কাজে, রাইট? So output voltage gives the set command of the set reset flip flop. Therefore, যদি trigger pulse less than
VCC/3 হয়। ট্রিগার পালসটা ঠিক বলাটা ঠিক নয়, ট্রিগার পিনের যে ভোল্টেজটা আছে, ট্রিগার পিনের যে ভোল্টেজটা আছে সেটা যদি VCC/3 এর থেকে কম হয়, VCC/3 টা পজিটিভে আছে, ট্রিগারটা নেগেটিভে আছে, তাহলে নেগেটিভে যে আছে সে তার ভ্যালুটা যদি কম হয়, তাহলে অপ অ্যাম্পের ওভারঅল আউটপুট হবে +12 ভোল্ট, অর্থাৎ পজিটিভ আউটপুট। পজিটিভ আউটপুট মিনস সেট ইকুয়াল টু 1, এবং this activity sets the flip flop. একইভাবে for the second op amp, একইভাবে for the second op amp input voltage হিসাবে সেকেন্ড অপ অ্যাম্পের ইনপুট ভোল্টেজ থ্রেশহোল্ড নামক একটা পিনের সঙ্গে কানেক্টেড। সুতরাং তাই লিখি আমরা থ্রেশহোল্ড। থ্রেশহোল্ড নামক পিনের সঙ্গে কানেক্টেড এবং সেটা নন ইনভার্টিং টার্মিনালের দিকে আছে। আর যে রেফারেন্স সেটা হচ্ছে কত না 2 VCC/3, সেটা ইনভার্টিং টার্মিনালের সঙ্গে আছে। সুতরাং যদি থ্রেশহোল্ডের যে ভোল্টেজটা থাকবে আর কি, এখানে থাকবে মানে হচ্ছে যে এটা তো জাস্ট অরিজিনাল আইসিটা, তারপর সেটাকে বাইরে থেকে কানেকশন করে আমরা সেটার থেকে মাল্টিভাইব্রেটর বানাবো, হয় অ্যাস্টেবল বানাবো, নয় মনোস্টেবল বানাবো, নয় বাইস্টেবল বানাবো। সেটা পুরোটাই ডিপেন্ড করবে আমরা সার্কিটকে কিভাবে কানেক্ট করছি বা ডিজাইন করছি তার উপর। ঠিক আছে, তো এখন তো আমরা কিছু ডিজাইন করিনি, এখন জাস্ট এটাই বলছি যে থ্রেশহোল্ডে যেই ভোল্টেজই এই সময় উপস্থিত থাকুক না কেন, ভিটি, সেইটা যদি গ্রেটার দেন 2 VCC/3 হয়, যেই মুহূর্তে এটা হবে, মানে হচ্ছে জাস্ট যে সময় ক্রস করবে, কারণ অপ অ্যাম্প তো খুব সেন্সিটিভ, জাস্ট ক্রস করলেই কাজটা হয়ে যায়। তো যেই মুহূর্তে থ্রেশহোল্ডের ভোল্টেজটা 2 VCC/3 কে জাস্ট ক্রস করবে, সঙ্গে সঙ্গে অপ অ্যাম্পের আউটপুট, যেটা কিনা রিসেটে যাচ্ছিল আর কি, রিসেট উইল বি ইকুয়াল টু 1, অর্থাৎ the flip flop will be reset. তাহলে এইভাবে ফ্লিপ ফ্লপটা সেট কিংবা রিসেট হচ্ছে ডিপেন্ডিং অন থ্রেশহোল্ড পিনে কি ভোল্টেজ থাকছে এবং ট্রিগার পিনে কি ভোল্টেজ থাকছে। ঠিক আছে, পরিষ্কার? তাহলে থ্রেশহোল্ড পিন এবং ট্রিগার পিন এই দুটোকেই ঠিকঠাক কায়দা করে আমাকে ব্যাপারগুলোকে কন্ট্রোল করতে হবে। আচ্ছা, ইন অ্যাডিশন টু দ্যাট আমরা দেখতে পাচ্ছি যে এই সার্কিটে আচ্ছা, এটা যেটা পেলাম এটা একটু লিখে রাখি যে therefore what is it, যাই হোক, so flip flop is set or reset depending on voltage at trigger and threshold
pins. ঠিক আছে, ঠিক আছে। তাহলে ফ্লিপ ফ্লপ সেট হবে বা রিসেট হবে সেটা ডিপেন্ড করছে যে কি ভোল্টেজ প্রেজেন্ট আছে এই ট্রিগার এবং থ্রেশহোল্ড পিনে, তার উপর বেস করে পুরো ব্যাপারটা হচ্ছে। এছাড়া ইন অ্যাডিশন টু দ্যাট আমরা এখানে লক্ষ্য করছি যে একটা ট্রানজিস্টারও এখানে ঢুকে বসে আছে। এই ট্রানজিস্টারের অ্যাক্টিভিটিটা আমরা একটু পরে বুঝবো। ট্রানজিস্টারের এমিটার সাইডটা গ্রাউন্ডে আছে, আর বেসটা, the base is connected to the output, right? এই যে কিউ বার হচ্ছে আউটপুট, কিউ বারটা আউটপুট নয়, অ্যাকচুয়ালি কিউটা আউটপুট। অবশ্য কিউ বার যে কোনো একটাকে আউটপুট ধরা যায়, সেটা অসুবিধার কিছু নেই। সেই আউটপুটটা বেসের সঙ্গে কানেক্টেড আছে। এই জাংশনটা কিন্তু খুব ক্রিটিক্যাল। আমি যখন ট্রানজিস্টরের একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দিয়েছিলাম এর আগে রেজিস্টার বা এগুলো পড়ানোর সময়, তখন একটা জিনিস বলেছিলাম যে একটা ট্রানজিস্টর দুটো স্টেটে থাকতে পারে। There are two possible states of transistor. Either it is in saturation state or it is in cutoff state. ঠিক আছে, স্যাচুরেশন স্টেটে ট্রানজিস্টরটা নর্মালি বিহেভ করছে, ঠিক আছে, এখান দিয়েও কারেন্ট ফ্লো করছে, এখান দিয়েও কারেন্ট ফ্লো করছে। আর কাট অফ স্টেট মানে এই পোর্শনটায় কিছু নেই, মানে এদিকটা হচ্ছে না, এদিকটা হচ্ছে না। ঠিক আছে, কাট অফ মানে ট্রানজিস্টর ইজ নট ওয়ার্কিং, স্যাচুরেশন মানে ট্রানজিস্টর ইজ ওয়ার্কিং। পুরো জিনিসটা ক্রিটিক্যালি ডিপেন্ড করছে কিসের উপর? দ্য ভোল্টেজ প্রেজেন্ট, বেস ভোল্টেজ ভিবিবি। ওকে, কেননা ইউজুয়ালি যেটা হয় সেটা হচ্ছে এখানে ভিসিসি সবসময় প্রেজেন্ট থাকে। অ্যাকচুয়ালি ট্রানজিস্টরকে ড্রাইভ করার জন্য আমার দুটো ভোল্টেজ লাগে, একটা বেসে থাকতে হয়, একটা কালেক্টরে থাকতে হয়। ঠিক আছে, তো কালেক্টরে জেনারেলি সবসময় থাকে। বিষয় হচ্ছে যদি বেসে ভোল্টেজ কিছুই না থাকে, তখন ট্রানজিস্টর, বেসে যদি কিছুই না থাকে তাহলে এখানে কিছুই হবে না, ফলে ট্রানজিস্টর কাজ করবে না। ঠিক আছে, সো ইফ দেয়ার ইজ নো বেস, মানে বেস ভোল্টেজ, তাহলে দেয়ার ইজ, ট্রানজিস্টর ইজ ইন দ্য কাট অফ স্টেট। আর যদি ভিবিবিটা ঠিকঠাক একটা পজিটিভ ভোল্টেজ থাকে, তাহলে এখান দিয়ে কারেন্ট ফ্লো হবে এবং এখান দিয়েও করেসপন্ডিংলি কারেন্ট ফ্লো করবে এবং ট্রানজিস্টর উইল বি ইন দ্য স্যাচুরেশন স্টেট। ঠিক আছে, এই দুটোই পসিবল স্টেট আছে ট্রানজিস্টরে। তাহলে এইখানে আমরা কি দেখতে পাচ্ছি? এই বেসের সঙ্গেই আউটপুটটা কানেক্টেড আছে। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে কোনো একটা ভাবে মানে এখানে একটা অপশন দেওয়া আছে আর কি, যে মানে ট্রানজিস্টরটা স্যাচুরেশনে যাবে বা কাট অফে থাকবে, সেটা কিছু একটা ভাবে আউটপুটটা সেটাকে কন্ট্রোল করছে। ঠিক আছে, এবং ট্রানজিস্টরের একটা ডিসচার্জের একটা রাস্তাও এখানে দেওয়া আছে। ট্রানজিস্টর ডিসচার্জ করবে না, ভুল বললাম, ট্রানজিস্টরের সঙ্গে ডিসচার্জ পিনের একটা কানেকশন আছে। তার কারণ চার্জিং বা ডিসচার্জিং কার হয় আমরা সবাই জানি, চার্জিং ডিসচার্জিং এর সঙ্গে আমরা খুবই ফ্যামিলিয়ার। তো চার্জিং ডিসচার্জিং কার হয়? চার্জিং ডিসচার্জিং হয় ক্যাপাসিটরে। তো এখানে একটা পিন আছে অ্যাভেলেবল ফর ডিসচার্জিং, এবং ডিসচার্জিং এর পিনটা কার সঙ্গে কানেক্টেড আছে? না একটা ট্রানজিস্টরের সঙ্গে কানেক্টেড আছে। ডিসচার্জ হয় মানে ডিসচার্জটা কোথায় হয়? মানে একটা ক্যাপাসিটর থাকে এবং বেসিক্যালি দুদিকটা শর্ট করে দেওয়া হয়, একটা রেজিস্টার রাখা হয়, তাই না? এদিকটা হয়তো পজিটিভ আর নেগেটিভ আছে, তখন এভাবে কারেন্ট ফ্লো হয় এবং ক্যাপাসিটরটা ধীরে ধীরে ডিসচার্জ করে। এটাই তো বেসিক গল্পটা। তো
এফেক্টিভলি মানে ক্যাপাসিটরের একটা এন্ড যদি গ্রাউন্ডেড থাকে তাহলেই ক্যাপাসিটরটা আস্তে আস্তে ডিসচার্জ করে যায়। কিন্তু এই সার্কিটে আমি কি দেখতে পাচ্ছি যে ক্যাপাসিটরের ডিসচার্জ পিন একটা আছে ঠিকই, কিন্তু এটা সরাসরি গ্রাউন্ডের সঙ্গে অ্যাটাচ নয়। এটা গ্রাউন্ডের সঙ্গে অ্যাটাচড বাই আ ট্রানজিস্টর। তার মানে ট্রানজিস্টরটা যখন কাজ করবে তখনই কিন্তু ডিসচার্জটা হবে। ট্রানজিস্টরটা যদি কাজ না করে তখন কিন্তু ডিসচার্জটা হবে না। সো কোনো একটা ক্যাপাসিটর যদি আমি এই সার্কিটে কিছু একটা ভাবে ইউজ করি, তাহলে whether that capacitor will discharge or not, মানে বেসিক্যালি charging or discharging of capacitor C depend করছে কার উপর? Depends on the saturation or cutoff of the ট্রানজিস্টর। কারণ অবভিয়াসলি ট্রানজিস্টরটা থাকলে তবেই তো ডিসচার্জের পাথটা কমপ্লিট হচ্ছে। ফলে ট্রানজিস্টরটা স্যাচুরেশনে আছে না কাট অফ আছে তার উপর ডিপেন্ড করছে, এবং ট্রানজিস্টরের স্যাচুরেশন কাট অফ ইন টার্ন ডিপেন্ডস অন দ্য আউটপুট। আবার আউটপুট কার উপর ডিপেন্ড করছে? আউটপুট ডিপেন্ডস অন দ্য সেট অর রিসেট স্টেট অফ দ্য ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপ সেট থাকলে equal to 1 flip তো ব্যাটারি এক সেকেন্ড দাঁড়া এক সেকেন্ড জাস্ট a minute। হ্যাঁ শুনতে পাচ্ছিস? হ্যালো? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তাহলে যেটা বলছিলাম সেটা হচ্ছে চার্জিং বা ডিসচার্জিং অফ দ্য ক্যাপাসিটর, সেটা ডিপেন্ড করছে ও ট্রানজিস্টরটা স্যাচুরেশনে আছে বা কাট অফে আছে তার উপর। আবার ট্রানজিস্টর স্যাচুরেশনে থাকবে না কাট অফে থাকবে সেটা ডিপেন্ড করছে আউটপুটের উপর, এবং আউটপুটটা কি হবে সেটা আবার ফ্লিপ ফ্লপের সেট বা রিসেটের উপর ডিপেন্ড করছে। অর্থাৎ কেননা সেট হলে y ইকুয়াল টু 1 হয় আর রিসেট হলে y ইকুয়াল টু 0 হয়। আবার ফ্লিপ ফ্লপের সেট বা রিসেট ডিপেন্ড করছে কিসের উপর? ভোল্টেজ অ্যাট দ্য ট্রিগার এবং থ্রেশহোল্ড পিন। তাহলে এই হচ্ছে আমার ইন্টিগ্রেট আইসি, এটা এনই আছে যাই হোক আইসি 555 এটা বেসিক্যালি। তো এই হচ্ছে আমার আইসি 555 টাইমার সার্কিটের ভেতরের কি কি এলিমেন্ট উপস্থিত আছে এবং তাদের পরস্পরের মধ্যে সম্পর্কটা কিরকম। এবার আমাকে ক্লেভারলি এই সম্পর্কটাকে ইউজ করে, মানে কে কার উপর ডিপেন্ড করছে মানে সেইটা আমরা বুঝে গেলাম, ঠিক আছে? একটা মনে কর ফ্যামিলি, সেখানে কার সঙ্গে কার কি ইকুয়েশন আছে সেটা আমরা ভালো করে বুঝে গেলাম। সেই ইকুয়েশনটাকে সামহাউ ইউজ করে আমাকে এমন একটা পরিস্থিতি তৈরি করতে হবে যাতে ফ্লিপ ফ্লপের যে আউটপুটটা আছে, আলটিমেটলি ফ্লিপ ফ্লপের আউটপুটটাই তো আমার আউটপুটে যাচ্ছে, এটা হচ্ছে আমার আউটপুট, দিস ইজ মাই আউটপুট। সো ফ্লিপ ফ্লপের আউটপুটটাই আমার এখানে যাচ্ছে। তাহলে এদের ভেতরকার কানেকশনটাকে আমাকে ক্লেভারলি ইউজ করতে হবে এমন ভাবে সো দ্যাট এই আউটপুটটা আমার ইচ্ছে মতন চলে। অর্থাৎ আমি যদি চাই এটা অটোমেটিক্যালি টিক 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 করবে, অর্থাৎ যেমন ক্লক পালসে হয়, যদি আমি সেটা চাই তাহলে যাতে সেটাই হয়। আবার যদি আমি এরকম চাই যেটা সবসময় এরকম একটা ফিক্সড রেটেই থাকবে,
কিন্তু যেই মুহূর্তে আমি টুক করে একটা পরিবর্তন করবো অমনি ওটা চট করে একটা ছোট্ট মতন পালস দিয়ে আবার এটা আগের জায়গায় ফিরে চলে যাবে। তাহলে সেটাও হতে পারে। আবার আমি এটাও চাইতে পারি যে একা একা কিছুই হবে না, আমি চাইলে নিচে থাকবে, আমি চাইলে উপরে যাবে, আবার আমি চাইলে নিচে আসবে, আবার আমি যতক্ষণ চাইবো নিচেই থাকবে, আবার উপরে যাবে, এটাও আমি চাইলেই হবে। মানে প্রত্যেকটা স্টেটেই আমি চাইলে তখনই হবে। হ্যাঁ, তাহলে 3 রকম জিনিস আমি চাইতে পারি, যা দেখা গেল। একটা হচ্ছে কি, আমার চাওয়া না চাওয়ার উপর কিছু নেই, নিজে নিজেই একবার 0 হচ্ছে, 1 হচ্ছে, আবার 0 হচ্ছে, আবার 1 হচ্ছে, মানে বেসিক্যালি ক্লক পালসে যা হয়। সেই সার্কিট, মানে সেটাকে বলা হয় অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর। কারণ এখানে অ্যাস্টেবল মানে কি, কোনো স্টেটই স্টেবল নয়। এই যে 1 স্টেট বা 0 স্টেট, এরা কেউই স্টেবল নয়, ফ্লাকচুয়েশন চলছে একা একাই। আচ্ছা, এটাকে বলা হয়, এটা তো ক্লক পালস, এটাকে বলা হয় ট্রিগার, কেননা এটা একটা মুহূর্তের জন্য একটা হাই ভোল্টেজ দেয়। তো এখানে কি ব্যাপার না, এখানে একটা স্টেট স্টেবল, সেটা হচ্ছে নিচের স্টেটটা, আর যখন আমি টুক করে কিছু একটা চেঞ্জ করি তখন এখানে চট করে একটুখানি ভোল্টেজটা বেড়ে যায়। সো দিস ইজ কল্ড মনোস্টেবল মাল্টিভাইব্রেটর। ঠিক আছে, আরেকটা জিনিস আমি কি চাইতে পারি, যে দুটোই স্টেবল। এই যে 0-তে আছে এটাও স্টেবল, এবং 1-এ আছে এটাও স্টেবল, দুটোই স্টেবল। সুতরাং ও 0-তেই বসে থাকবে যতক্ষণ না আমি কিছু করছি, যেই আমি চাইবো তখন এটা 1-এ যাবে, তারপরও 1-এই বসে থাকবে যতক্ষণ না আমি এটাকে আবার 0-তে ফিরিয়ে আনছি। আচ্ছা, 0-তে ফিরে এলো, আবার 0-তেই বসে থাকবে যতক্ষণ না আবার এটাকে আমি 1-এ তুলে আনছি। সো দিস ইজ বাইস্টেবল মাল্টিভাইব্রেটর। এবার এখন আমি এই IC555 কে বিভিন্নভাবে কানেকশন করে অ্যাস্টেবল, মনোস্টেবল, বাইস্টেবল সব রকমের মাল্টিভাইব্রেটর বানানো যায়। পুরোটাই ডিপেন্ড করছে হাউ আই এম কানেক্টিং দিস ক্যাপাসিটর উইথ দিস সার্কিট। ঠিক আছে, এটা পুরোটাই আমার উপর, কিভাবে কানেক্ট করছি আমি ক্যাপাসিটরকে সার্কিটের উপর, তার উপর বেস করে সার্কিটের কার্যকলাপ। সো এই কানেকশন গুলো খুব ইন্টারেস্টিং, মানে পুরো অ্যাক্টিভিটিটাই। আচ্ছা, একটু ইম্পোর্ট করি আরেকবার ছবিটাকে। IC555 এটা নতুন হয়ে গেল। কি হলো? আচ্ছা, তাহলে এই হচ্ছে আমার IC555, এবং আমি এখন এটাকে নিয়ে বানাবো হচ্ছে গিয়ে অ্যাস্টেবল মাল্টি ভাইব্রেটর। না, অ্যাস্টেবল না, প্রথমেই মনোস্টেবল বানাবো। মনোস্টেবল মাল্টি ভাইব্রেটর। ওকে, মনোস্টেবল মাল্টিভাইব্রেটর বানানোর জন্য what I will do is, এই যে, আচ্ছা, মনোস্টেবল মাল্টিভাইব্রেটর মানে কি, সবসময় এক, মানে মনোস্টেবল মাল্টিভাইব্রেটরের একটা স্টেবল বা পার্মানেন্ট স্টেট থাকবে, আর একটা টেম্পোরারি স্টেট থাকবে। মনোস্টেবল মানে একটাই স্টেবল স্টেট,
ঠিক আছে, আর একটা টেম্পোরারি স্টেট। টেম্পোরারি স্টেটটা কখন আসবে? যদি আমি সিস্টেমকে কোনোভাবে ডিস্টার্ব করি। কিভাবে ডিস্টার্ব করব? এই যে ট্রিগার আছে, ট্রিগার পালস, এখানে একটা ট্রিগার পালস অ্যাপ্লাই করে আমি ডিস্টার্বটা করব। সুতরাং মনোস্টেবল মাল্টিভাইব্রেটরি সার্কিট কানেকশন হচ্ছে প্রথমত এই ট্রিগার পিনের সঙ্গে একটা ট্রিগার পালস অ্যাপ্লাই করা। ওকে, ইট ইজ কল্ড ভিটি। এই ট্রিগার পালসটা কিরকম ট্রিগার পালস? ভিটি সবসময় ভিসিসি থাকে, অর্থাৎ সবসময় হাই থাকে। আর যদি আমি মুহূর্তের জন্য ভিটিকে 0 করে দিই তাহলে সেটা হচ্ছে একটা ট্রিগার। মানে ট্রিগার বলতে আমরা জেনারেলি ভাবি যে কিছুই ছিল না, টক করে কিছু সময়ের জন্য আমি একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, কিন্তু নট নেসেসারি ট্রিগার মানে সবসময় এটাই হতে হবে। যে কোনো দুটোই ট্রিগার হতে পারে, মানে সবসময় কিছুই ছিল না, হঠাৎ করে আমি একটা হাই পালস অ্যাপ্লাই করলাম, সেটাও ট্রিগার হতে পারে, বা হাই ভোল্টেজ ছিল সেটাকে মুহূর্তের জন্য আমি লো করলাম, সেটাও ট্রিগার হতে পারে। ট্রিগারের উদ্দেশ্য হচ্ছে সিস্টেমটাকে একটা ডিস্টার্ব করা, মুহূর্তের জন্য সিস্টেমে কোনো একটা পালস দেওয়া। ট্রিগার মানে হচ্ছে বেসিক্যালি মোমেন্টারি পালস, পালস যেটা এক মুহূর্ত স্টে করে, দ্যাট ইজ ট্রিগার পালস। তো আমি যে ট্রিগার পালসটা ইউজ করছি তার বৈশিষ্ট্য হচ্ছে সবসময় ওটা ভিসিসি থাকে বা হাই থাকে, মুহূর্তের জন্য লো হলে মানে ওটাই হচ্ছে দ্য ডিস্টারবেন্স ইজ অ্যাপ্লাইড টু দ্য সিস্টেম। আচ্ছা, এরপর আমার যে থ্রেশহোল্ড পিনটা আছে, হিয়ার দ্য থ্রেশহোল্ড পিন, থ্রেশহোল্ড পিন আর উপরে আছে ডিসচার্জ পিন। ঠিক আছে, ডিসচার্জ এবং থ্রেশহোল্ড। থ্রেশহোল্ড আর ডিসচার্জ এই দুটো পিনকে আমি কানেক্ট করে দেব। ঠিক আছে, তার মানে একটা ইন্টারেস্টিং ইন্টারকানেকশন কিন্তু হচ্ছে। আমার ডিসচার্জ মানে ক্যাপাসিটরের ডিসচার্জিং এর একটা পাথ ছিল, সেটা ডিসচার্জ হবে কি হবে না আউটপুটের উপর ডিপেন্ডেন্ট ছিল, আউটপুটটা আরএস কমান্ডের উপর ডিপেন্ডেন্ট ছিল, আরএস কমান্ডটা কিন্তু থ্রেশহোল্ড ভোল্টেজের উপর ডিপেন্ডেন্ট। সুতরাং অলরেডি আমরা একটা ইন্টারেস্টিং ফিডব্যাক সিস্টেম তৈরি করছি। ঠিক আছে, ডিসচার্জ এবং থ্রেশহোল্ডের কানেকশন। ডিসচার্জ ইনফ্লুয়েন্স করছে কাকে? ক্যাপাসিটরের ভোল্টেজকে। ক্যাপাসিটর ডিসচার্জ হচ্ছে বা হচ্ছে না সেটা ডিপেন্ড করছে ট্রানজিস্টরের উপর, ট্রানজিস্টর ডিপেন্ড করছে আউটপুটের উপর, আউটপুট ডিপেন্ড করছে আর কিংবা এস কমান্ডের উপর, এবং আর কিংবা এস কমান্ড ডিপেন্ড করছে থ্রেশহোল্ড ভোল্টেজের উপর। এই হেন থ্রেশহোল্ড এবং ডিসচার্জ ওরা বর্তমানে কানেক্টেড টু ইচ আদার। আচ্ছা, নেক্সট হচ্ছে ক্যাপাসিটরকে আমাকে একটা জুড়ে দিতে হবে। ক্যাপাসিটরটা জুড়ে দেবো হচ্ছে থ্রেশহোল্ড আর ডিসচার্জ এখন অ্যাড হয়ে গেছে, তো ডিসচার্জের সঙ্গে আমি ক্যাপাসিটরকে অ্যাড করব। সো এই ক্যাপাসিটর, এবং এটার অন্য এন্ডটা অ্যাকচুয়ালি গ্রাউন্ডের সঙ্গে অ্যাড হবে, মানে গ্রাউন্ডে যাবে। গ্রাউন্ডে আমি গ্রাউন্ড যখন আছেই এখান থেকে গ্রাউন্ডটা নিয়ে নিই। এই ঠিক আছে, তাহলে ক্যাপাসিটরের একটা প্রান্ত ডিসচার্জ পিনের সঙ্গে গেল অবভিয়াসলি, কারণ ক্যাপাসিটরকে ডিসচার্জ করতে হবে, অন্য প্রান্ত গেল গ্রাউন্ডের দিকে। আচ্ছা, এবার এটা গেল ক্যাপাসিটরের ডিসচার্জিং পার্ট। এবার ক্যাপাসিটরকে তো চার্জ হতে হবে,
ক্যাপাসিটরকে চার্জ কে করবে? এখানে অ্যাভেলেবেল ভোল্টেজ সোর্স একটাই আছে, সেটা হচ্ছে ভিসিসি। তাহলে ভিসিসি will charge the capacitor. তাহলে capacitor either will be charged by VCC or it will discharge through pin number 7. either 8 মাধ্যমে চার্জিং হবে, নতুবা 7 মাধ্যমে ক্যাপাসিটরের ডিসচার্জিং হবে। ঠিক আছে, এবার চার্জিং এর সময় একটা রেজিস্ট্যান্সের দরকার আছে, রেজিস্ট্যান্স একটা দিয়ে দিই মাঝখানে, হয়ে গেল। ধরা যাক এই রেজিস্ট্যান্সটা হচ্ছে আর, আর ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স হচ্ছে সি। ব্যাস, এই কিন্তু আমার সার্কিট কমপ্লিট। অফকোর্স এখানে একটা ভিসিসি কানেক্ট করতে হবে, সেটা এখানে লেখা আছে বলে আমি আর লিখছি না। এই হচ্ছে আমার মনোস্টেবল সার্কিট। ট্রিগারের জায়গায় ট্রিগার ইউজ করলাম, ডিসচার্জের সঙ্গে থ্রেশহোল্ডকে জুড়ে দিলাম, এবার ক্যাপাসিটরের একটা ডিসচার্জিং পাথ করলাম, একটা চার্জিং পাথ করলাম, আর ক্যাপাসিটরের অন্য প্রান্তকে গ্রাউন্ড করে দিলাম। এই হেন কানেকশনের ফলে আমার লাভটা কি হলো? ধরা যাক একটা ইনিশিয়াল স্টেট ধরে আমি অ্যানালিসিসটা করি। সে একটা কাজ করা যাক। ঠিক আছে, আচ্ছা ধরা যাক এবার নর্মালি আমার কি থাকছে, ট্রিগার যেটা আছে ভিটি সেটা হাই থাকছে। আগেই বলেছি যখন আমি কিছুই ট্রিগার অ্যাপ্লাই করছি না তখন এটা সবসময় হাই থাকছে, অর্থাৎ ইকুয়াল টু ভিসিসি থাকছে। এবং ধরি যে ফ্লিপ ফ্লপটা রিসেট স্টেটে আছে। ঠিক আছে, ফ্লিপ ফ্লপ রিসেট স্টেটে থাকার অর্থ আর ইকুয়াল টু 1 এবং এস ইকুয়াল টু 0। সেটা দরকার নেই, কেমন? ধরলাম ইনিশিয়াল স্টেট ফ্লিপ ফ্লপটা রিসেট স্টেটে আছে আর ট্রিগারটা হাই আছে। ট্রিগার যদি হাই থাকে, অর্থাৎ ট্রিগার যদি ভিসিসি থাকে, তাহলে কম্পারেটরটায় দেখ পজিটিভটাতে ভিসিসি বাই 3 আছে আর নেগেটিভটাতে ভিসিসি আছে। পজিটিভে ভিসিসি বাই 3 আছে, নেগেটিভে ভিসিসি আছে, সুতরাং আউটপুটটা নেগেটিভ, অর্থাৎ সেট ইকুয়াল টু 0। আমরা এখানে ডিফাইন করছি +12 ভোল্ট হলে 1 আর -12 ভোল্ট হচ্ছে লো, অর্থাৎ 0। তার মানে আমার ট্রিগার যখন হাই তখন এসটা 0। ঠিক আছে, হলো। আচ্ছা, রিসেট স্টেটে আছে। রিসেট স্টেটে আছে মানে y ইকুয়াল টু 0 এবং y বার ইকুয়াল টু 1। এইটা একটু মনে রাখ, এটা হচ্ছে আমার একটা আউটপুট স্টেট। এবার y বার যদি 1 হয়, এখানে লক্ষ্য কর
এইটা হচ্ছে কিউ, এইটা হচ্ছে আমার ওয়াই বার, ঠিক আছে, এইটা। সো ওয়াই বার যদি 1 হয় তাহলে ট্রানজিস্টরের বেসটা তার সঙ্গে কানেক্টেড আছে। তাহলে ওয়াই বার 1 হওয়া মানে ট্রানজিস্টরের বেসটা হাই ভোল্টেজে আছে। বেস যদি হাই ভোল্টেজে থাকে তাহলে ট্রানজিস্টর অ্যাক্টিভ অবস্থায় আছে, কারণ বেসটা হাই ভোল্টেজে আছে। বেস যদি হাই ভোল্টেজে থাকে তাহলে কারেন্ট ফ্লো করবে এবং ট্রানজিস্টর অ্যাক্টিভ অবস্থায় থাকবে। তাহলে ট্রানজিস্টর আছে স্যাচুরেশন স্টেটে। ট্রানজিস্টর স্যাচুরেশন স্টেটে থাকা মানে ডিসচার্জ পাথটা চালু আছে, পাথটা কন্টিনিউয়াস আছে। সুতরাং ক্যাপাসিটর ডিসচার্জ হচ্ছে। রাইট? ক্যাপাসিটর অর্থাৎ ক্যাপাসিটর ভোল্টেজ ভেরি ক্লোজ টু জিরো। এইবারই হচ্ছে আসল মজার ব্যাপারটা, কেননা ক্যাপাসিটর যেটা ভিসি, ক্যাপাসিটর কিন্তু কানেক্টেড টু থ্রেশহোল্ড পিন অলসো। এবং একটু যদি মনে করিস তাহলে থ্রেশহোল্ড পিন একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করছে এইখানে, কেননা থ্রেশহোল্ড পিনটা ডিসাইড করছে অপ অ্যাম্পের আউটপুটটা কি হবে। নিশ্চয়ই তোদের এটা মনে আছে যে থ্রেশহোল্ড পিনের রোল ছিল থ্রেশহোল্ড পিন সেট রিসেট কমান্ডটাকে কন্ট্রোল করছিল। এখানে ক্যাপাসিটর ভোল্টেজ ক্লোজ টু জিরো, ক্যাপাসিটর ইজ কানেক্টেড টু থ্রেশহোল্ড, তার মানে পজিটিভ টার্মিনালের ভোল্টেজটা ভেরি স্মল। ক্লিয়ার? সো ক্যাপাসিটর ভোল্টেজ কম মানে অপ অ্যাম্প নাম্বার 2 যেটা আছে তার পজিটিভ টার্মিনাল ভোল্টেজটা ভেরি স্মল, প্রায় জিরোই, কিন্তু নেগেটিভ টার্মিনালে কি আছে, রেফারেন্স ভোল্টেজটা আছে 2 VCC by 3, so it is minus 2 VCC by 3। তার মানে যে আউটপুটটা আছে সেটা নেগেটিভ, অর্থাৎ রিসেট আর ইকুয়াল টু জিরো, আর সেট ইকুয়াল টু তো জিরোই ছিল, যতক্ষণ ট্রিগার হাই ততক্ষণ সেট জিরো। সুতরাং y পার্মানেন্টলি জিরো এবং y বার পার্মানেন্টলি 1, এবং এই স্টেটটা একটা স্টেবল স্টেট হয়ে বসে আছে, যেটা কিনা বলছিলাম যে মনোস্টেবল মাল্টিভাইব্রেটর, একটা স্টেট সবসময় স্টেবল। তাহলে এই স্টেটটা হচ্ছে ওর স্টেবল স্টেট, কেননা রিসেট স্টেটে থাকলে ও এই স্টেটটাতে আসে এবং তারপর এটাই পার্মানেন্ট হয়ে যায়, কেননা R0S0 কমান্ড মানে হচ্ছে দিস ইজ দ্য নো চেঞ্জ কমান্ড। তাহলে এই হচ্ছে আমার স্টেবল স্টেট। এবার এটাকে ডিস্টার্ব কি করে করা যেতে পারে? আমরা জানি ডিস্টার্ব করার জন্য আমরা কি উপায় রেখেছি, আমরা ট্রিগার যেটা হাই আছে সেটাকে মুহূর্তের জন্য লো করে দেব, জাস্ট ফর আ ফিউ মোমেন্টস। যেই ট্রিগারটা মুহূর্তের জন্য লো হলো, সাথে সাথে কি হলো, ট্রিগার হাই ছিল বলে এস সবসময় জিরো হচ্ছিল, ট্রিগার লো হলে সাথে সাথে এসটা 1 হয়ে যাবে। তাহলে আমার অরিজিনালি কি ছিল, R0S0 ছিল, কিন্তু যেই আমি ট্রিগারটা মুহূর্তের জন্য জিরো করে দিলাম, সাথে সাথে অপ অ্যাম্প কম্পারেটরে পজিটিভের VCC by 3টা বেশি হয়ে গেল। সুতরাং এখন কিন্তু হয়ে গেল কি S equal to 1 কিন্তু R equal to 0, which is a set command. So flip flop is set. যেই flip flop set হলো সাথে সাথে y became 1,
এবং y bar became 0. y bar 0 হওয়ার সাথে সাথে ট্রানজিস্টর অফকোর্স কাট হয়ে যাবে, কেননা বেসে এখন আর কোনো ভোল্টেজ নেই। সো ট্রানজিস্টর কাট, ডিসচার্জ বন্ধ, ডিসচার্জ বন্ধ। এখন বেচারা ক্যাপাসিটর কি আর করবে? ও যদি ডিসচার্জ করতে না পারে তাহলে ভিসিসি থেকেও চার্জ হওয়া শুরু করবে। ডিসচার্জটা যেহেতু বন্ধ হয়ে গেল, ক্যাপাসিটর নেই, তাহলে ও ভিসিসি থেকে এখন চার্জ হওয়া শুরু করবে, রাইট? তাহলে ইট উইল স্টার্ট টু চার্জ। তাহলে ব্যাপারটা এইরকম দাঁড়াচ্ছে, ক্যাপাসিটরের যে ভোল্টেজ ভিসি চার্জ হচ্ছে বাই ভিসিসি। তাহলে চার্জিং ইকুয়েশনটা হবে যা হয় 1 মাইনাস এক্সপোনেনশিয়াল ই টু দা পাওয়ার আর কি মাইনাস টি বাই আরসি। আরসি হচ্ছে টাইম কনস্ট্যান্ট। তাহলে চার্জিং হতে শুরু করলো, কিন্তু চার্জিংটাকে অনন্তকাল ধরে হতে থাকবে? মোটেই নয়। ওয়াই? কেন না? আবার সেই ক্যাপাসিটর ইজ কানেক্টেড টু দ্য থ্রেশহোল্ড। সব সময় মনে রাখতে হবে ক্যাপাসিটরটা একসঙ্গে তিনটে জিনিসের সঙ্গে কানেক্টেড, সুতরাং ও একসঙ্গে তিনটে জায়গায় কন্ট্রোল করছে আর কি। প্রথমত ও চার্জ হতে পারে, দ্বিতীয়ত ও ডিসচার্জ হতে পারে, তৃতীয়ত ও থ্রেশহোল্ডের সঙ্গেও কানেক্টেড। তাহলে হয় ও চার্জ হবে, কিংবা ও ডিসচার্জ হতে পারে, কিংবা ও ফ্লিপ ফ্লপের কমান্ডকে কন্ট্রোল করতে পারে। এই তিনটে জায়গায় ক্যাপাসিটর রোল প্লে করছে। তাহলে যেই মুহূর্তে মানে ক্যাপাসিটর তো চার্জ হচ্ছে, খুব ভালো কথা, কিন্তু চার্জ হয়ে ক্যাপাসিটরের ভ্যালুটা বাড়ছে, ভিসি বাড়ছে, কিন্তু বাড়তে বাড়তে যেই মুহূর্তে ওর ভ্যালুটা 2 ভিসিসি বাই 3 হয়ে গেল, এটা খুব ইম্পর্টেন্ট একটা কন্ডিশন, যেই মুহূর্তে ও 2 ভিসিসি বাই 3 হয়ে গেল, দেখা যাক তখন কি হলো। 2 ভিসিসি বাই 3, তখন এখানটাতে 2 ভিসিসি বাই 3 হয়ে গেল, অর্থাৎ এইখানটাতে 2 ভিসিসি বাই 3 হয়ে গেল। হ্যাঁ, আর এখানে অলরেডি 2 ভিসিসি বাই 3 ছিল, আর এখানে 2 ভিসিসি বাই 3 হলো। এটা কি টার্মিনাল? পজিটিভ টার্মিনাল। তার মানে যেই মুহূর্তে পজিটিভ টার্মিনাল নেগেটিভ টার্মিনালকে ক্রস করে যাচ্ছে, পেরিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ফ্লিপ ফ্লপের আউটপুটটা পজিটিভ হয়ে যাচ্ছে এবং আর ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে, অর্থাৎ ফ্লিপ ফ্লপটা রিসেট হয়ে যাচ্ছে। ফ্লিপ ফ্লপ যেই মুহূর্তে রিসেট হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আবার আমরা পুরানো স্টেটে ফিরে আসছি, অর্থাৎ y ইকুয়াল টু 0-তে ফিরে আসছি। ঠিক আছে? তাহলে আমরা ট্রানজিস্টরকে খুব ক্লেভারলি ইউজ করলাম, ট্রানজিস্টর না সরি ক্যাপাসিটরকে খুব ক্লেভারলি ইউজ করলাম, যাতে মুহূর্তের জন্য ট্রিগার দিয়ে আমি চেঞ্জ না হয় করেই দিলাম, কিন্তু তারপর ডিসচার্জ পাথটা বন্ধ হয়ে চার্জিং শুরু হয়ে ভোল্টেজ বাড়তে থাকে, বাড়তে বাড়তে 2 ভিসিসি বাই 3 ক্রস করার সাথে সাথে আবার পুরো সেট আপটা আগের অবস্থায় ফিরে যায় এবং আমরা কিছুক্ষণের জন্য y ইকুয়াল টু 1 পেয়েছিলাম ঠিকই, কিন্তু তারপর আবার ওটা ব্যাক করে y ইকুয়াল টু 0-তে চলে আসে। তাহলে ক্যাপাসিটর চার্জ হচ্ছে, কিন্তু at t equal to capital T, Vc equal to 2 VCC by 3, এবং সেখানেই চার্জিংটা স্টপ। চার্জিং ওই পর্যন্তই হবে, 2 VCC by 3 পর্যন্তই হবে, রাইট? তারপর তো এদিকে দুদিকে কাটাকুটি হবে, হয়ে তো এটা সলভ করে আমি ক্যাপিটাল টি ইকুয়াল টু পাবো আর সি log 3 1.1 RC। তাহলে এটা কিসের টাইম? এই টাইমটা হচ্ছে যতক্ষণ ক্যাপাসিটর চার্জ হচ্ছে সেইটুকু সময়, অর্থাৎ এটা বরাবর y ইকুয়াল টু 0 ছিল,
কিন্তু যেইটুকু সময় y ইকুয়াল টু 1 হয়েছিল আবার তো 0 হয়ে গেল। হ্যাঁ, সেইটুকু সময় ক্যাপাসিটরটা অ্যাকচুয়ালি চার্জ হচ্ছিল, তারপরে আবার ডিসচার্জ হবে। তারপর আবার যদি কেউ ট্রিগার পালস অ্যাপ্লাই করে আবার ক্যাপাসিটর চার্জ হবে, আবার ডিসচার্জ হবে। যখন চার্জ হবে সেই সময় এখানটা আপ থাকবে। এই হচ্ছে মোদ্দা গল্প। আর যতটুকু সময় ক্যাপাসিটর চার্জ হচ্ছে সেটাই হচ্ছে আমার পালস উইথ। তাহলে এই পদ্ধতিতে আমি পালস জেনারেট করতে পারছি। সেই পালসের উইথ হচ্ছে 1.1 RC, অর্থাৎ উইথটা পুরোটাই আমার হাতে। আমি রেজিস্ট্যান্স যেমন কানেক্ট করব আর ক্যাপাসিটর যেমন কানেক্ট করব, এই যে এখানে রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটর যেমন কানেক্ট করব সেই রকমই আমি পালস উইথ পাবো। তাহলে ইন দিস ওয়ে we have created a pulse generator যার width হচ্ছে 1.1 RC। এবার এটা তো ট্রিগার অ্যাপ্লাই করলাম, কেননা এখানে আমার একটা পার্মানেন্ট স্টেট ছিল। সেই পার্মানেন্ট স্টেটকে আমি ট্রিগার অ্যাপ্লাই করে মুহূর্তের জন্য একটু করে দিলাম আর কি, দিয়ে ওটা টাল খেয়ে গেল। টাল খেয়ে সেটা একটা নতুন স্টেট ক্রিয়েট করলো, যেটা কিছুক্ষণ পরে একা একাই আবার পুরানো স্টেটে ব্যাক করে গেল। এবার এটা তো মানে আমি ট্রিগারকে আলাদাভাবে কন্ট্রোল করলাম আর কি, বাইরে থেকে এক্সট্রা একটা পালস দিলাম, দিয়ে আমি কন্ট্রোল করলাম। তো বোঝাই যাচ্ছে যে যদি আমি চাই যে আমার কোনো কন্ট্রোল নেই, এটা এমনি একা একা নিজের মতো কিছু একটা হতে থাকবে, এইটা যদি আমি চাই তাহলে অর্থাৎ অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর যেরকম হয় ব্যাপারটা, ঠিক আছে? তাহলে সেটার ক্ষেত্রে কিন্তু ট্রিগারের কোনো ভূমিকা থাকার কথা নয়, কারণ বাইরে থেকে আমি সেটা কিছুই করব না, ও তো নিজে নিজে যা করার করবে। ঠিক আছে, তো সেটাই আমাদের ইনটুইশন একদমই কারেক্ট। ট্রিগারে আমরা সত্যিই কিছু করব না। ইনফ্যাক্ট আমরা ট্রিগার এবং থ্রেশহোল্ডকে একসঙ্গে কানেক্ট করে দেব। আগের বারে আমরা থ্রেশহোল্ড আর ডিসচার্জকে কানেক্ট করছিলাম, এইবারে আমরা ট্রিগার এবং থ্রেশহোল্ড এই দুটোকে একসঙ্গে কানেক্ট করব। এবার থ্রেশহোল্ডের সঙ্গে আগের বারের মতোই ক্যাপাসিটর কানেক্টেড থাকবে, কারণ এটা থাকতেই হবে, কেননা থ্রেশহোল্ড অ্যাকচুয়ালি সরাসরি সেট রিসেট কমান্ডকে কন্ট্রোল করছে। থ্রেশহোল্ডের খুব স্ট্র্যাটেজিক পজিশন আছে। থ্রেশহোল্ড সরাসরি সেট ফ্লিপফ্লপকে সেট বা রিসেট করতে পারে, আর ফ্লিপফ্লপের সেট বা রিসেটকে আমরা আগের অ্যাক্টিভিটি থেকেই বুঝেছি যে ফ্লিপফ্লপের সেট বা রিসেটটা আমরা ক্যাপাসিটার দিয়েই কন্ট্রোল করছি, মানে ক্যাপাসিটারের চার্জিং ডিসচার্জিং বা ভিসি দিয়েই ফ্লিপফ্লপকে সেট বা রিসেট করা হচ্ছে। সুতরাং অফকোর্স থ্রেশহোল্ড পিনের সঙ্গে সবসময় ক্যাপাসিটার কানেক্টেড থাকবে। ক্যাপাসিটরের অন্য মাথা গ্রাউন্ডে যাবে। আচ্ছা, এবার ক্যাপাসিটরকে চার্জ করাতে হবে, ডিসচার্জ করাতে হবে, এই দুটো কাজ আমাদের বাকি আছে। সো আমরা ডিসচার্জ করাবো ক্যাপাসিটরকে আরবি রেজিস্টার দিয়ে। তাহলে আমরা ডিসচার্জ পিন থেকে একটা লাইন টানলাম এবং সেটাকে ক্যাপাসিটরে কানেক্ট করলাম, এবং মাঝে আমরা জুড়ে দেব একটা ডিসচার্জিং রেজিস্ট্যান্স আরবি।
আর ক্যাপাসিটরের চার্জিং হবে ভিসিসি থেকে। ভিসিসি থেকে লাইন টানলাম, ভিসিসি থেকে লাইন টেনে আমরা ডিসচার্জ পিনে কানেক্ট করলাম এবং এখানে আমরা আর এ রেজিস্ট্যান্স অ্যাড করলাম। তার মানে আর কিছুই না, যখন চার্জিং হবে তখন এই পাথ বরাবর চার্জিং হবে, অর্থাৎ আর এ প্লাস আর বি এই রেজিস্ট্যান্স দিয়ে চার্জিংটা হবে। আর যখন ডিসচার্জ হবে তখন তো এই পাথ বরাবর ডিসচার্জটা হবে, অর্থাৎ আর বি রেজিস্ট্যান্স দিয়ে ব্যাপারটা ডিসচার্জ হবে। ঠিক আছে, এটা হচ্ছে গল্পটা। আচ্ছা, লালটা মুছে দিই। ও লাল মুছলে আবার কালো মুছে যাবে। ঠিক আছে, দাগগুলো ঠিক করে দিই। এখান থেকে আর এ ডিসচার্জ, এখান থেকে ক্যাপাসিটর, এই এটা আর এ, এটা হচ্ছে আর বি। ঠিক আছে, তাহলে মোটামুটি ব্যাপারটা এই যে চার্জিং থেকে আর এ এসে ডিসচার্জে ঢুকলো, আবার ডিসচার্জ থেকে আর বি গিয়ে ক্যাপাসিটরে ঢুকলো, ট্রিগারের সঙ্গে থ্রেশহোল্ড কানেক্ট হয়ে গেল। দিস ইজ আওয়ার সার্কিট অফ অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর। এখানে ব্যাপারটা কিভাবে কন্ট্রোল হচ্ছে, এক্স্যাক্টলি আগের বারের মতন, একদম ডিটো সেম। আমরা আমাদের স্টার্টিং স্টেট হিসাবে কিছু একটা ধরি। আমরা ধরি যে আমাদের স্টার্টিং স্টেটে ইনিশিয়ালি ফ্লিপ ফ্লপটা সেট কন্ডিশনে আছে। ঠিক আছে, ফ্লিপ ফ্লপ সেট কন্ডিশনে থাকার মানে হচ্ছে এস ইকুয়াল টু 1 এবং আর ইকুয়াল টু 0, অর্থাৎ y ইকুয়াল টু 1, y বার ইকুয়াল টু 0। y বার যদি 0 হয় তাহলে ট্রানজিস্টর কাট অফ হয়ে যাবে। y বার 0 মানে বেসে কোনো ভোল্টেজে ট্রানজিস্টর কাট অফ। ট্রানজিস্টর কাট অফ মানে তো আমার ডিসচার্জ বন্ধ হয়ে যাবে, ডিসচার্জের পাথ বন্ধ। ডিসচার্জ বন্ধ হয়ে গেলে ক্যাপাসিটর চার্জ হতে শুরু করবে থ্রু দ্য রেজিস্ট্যান্স আর এ প্লাস আর বি, এবং কে ওকে চার্জ করবে, ভিসিসি ওকে চার্জ করবে। ঠিক আছে, আচ্ছা, ভিসিসি ওকে চার্জ যদি করে তাহলে ক্যাপাসিটরের ভোল্টেজটা কিভাবে চেঞ্জ হবে অ্যাজ এ ফাংশন অফ টাইম, সেটা হচ্ছে ভিসিসি ওয়ান মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস টি বাই সি আর এ প্লাস আর বি। ঠিক আছে, এবার চার্জ হতে শুরু করলো, কিন্তু সেই আগের বারের মতনই প্রবলেম হবে। চার্জ হতে হতে যেই মুহূর্তে ভিসিটা মানে ক্যাপাসিটরের ভোল্টেজটা 2 ভিসিসি বাই 3 এর থেকে বড় হয়ে যাবে, কেননা ক্যাপাসিটরটা থ্রেশহোল্ডের সঙ্গে কানেক্টেড আছে। সুতরাং যেই এটা 2 ভিসিসি বাই 3 এর সঙ্গে বড় হয়ে যাবে, হ্যাঁ, সাথে সাথে এখানে অলরেডি 2 ভিসিসি বাই 3 রেফারেন্স আছে,
এটা যেই না 2 VCC বাই 3 থেকে বড় হয়ে যাবে, সাথে সাথে এখানে আউটপুটটা পজিটিভ হয়ে যাবে এবং রিসেটটা 1 হয়ে যাবে। রিসেট will be 1. এবং ওই মুহূর্তে set will automatically be 0. কেন set will automatically be 0? Because ক্যাপাসিটরের সঙ্গে, এইটাই হচ্ছে মজার ব্যাপার, যে ক্যাপাসিটরের সঙ্গে যে শুধু থ্রেশহোল্ডই কানেক্টেড আছে তা নয়, ক্যাপাসিটরের সঙ্গে কিন্তু আমরা এবার ট্রিগারকেও কানেক্ট করে দিয়েছি। এই যে কম্পারেটর দুটো আছে, সেট আর রিসেট কমান্ড, তারা কার কার উপর ডিপেন্ড করছে? 1 নম্বর কম্পারেটরের আউটপুট যে সেট, সেটা ডিপেন্ড করছে ট্রিগারের উপর। 2 নম্বরের আউটপুট যে রিসেট, সেটা ডিপেন্ড করছে থ্রেশহোল্ডের উপর। থ্রেশহোল্ড এবং ট্রিগার কানেক্টেড। তাহলে থ্রেশহোল্ড 2 VCC বাই 3 হয়ে গেছে, থ্রেশহোল্ড 2 VCC বাই 3 হয়ে গেছে, তার ফলে এটা রিসেটটা 1 হয়ে গেল। এবং থ্রেশহোল্ড 2 VCC বাই 3 হয়েছে মানে ট্রিগারও এখন হাই হয়ে গেছে, ট্রিগারও কিন্তু এখন 2 VCC বাই 3। এবং মনে রাখতে হবে যে ট্রিগার কিন্তু নেগেটিভে আছে, তাহলে নেগেটিভে 2 VCC বাই 3 আর পজিটিভে যে রেফারেন্সটা আছে সেটা VCC বাই 3, সুতরাং নেগেটিভ ইজ হায়ার, তাই এটা 0। সেট কমান্ড ইজ অটোমেটিক্যালি 0। এই হচ্ছে উদ্দেশ্য, যে কেন আমরা ট্রিগারের সঙ্গে থ্রেশহোল্ডকে কানেক্ট করেছিলাম, যাতে সবসময় একটা অন হলে আর একটা অফ হয়, মানে S1 হলে R0, R1 হলে S0। ঠিক আছে, এনিওয়ে, ব্যাস, তাহলে যেই এটা হলো, অমনি অটোমেটিক্যালি y ইকুয়াল টু 0 আর y বার ইকুয়াল টু 1 হয়ে গেল। স্টেট কিন্তু একা একাই চেঞ্জ হয়ে গেল। তাহলে কি হলো ব্যাপারটা? at some interval, মানে at some time t1, vc equal to 2 VCC by 3, সেই মুহূর্তেই চার্জিং কিন্তু স্টপ, ঠিক আগের মতন। ক্যাপাসিটরের ভোল্টেজ কখনোই 2 VCC by 3 এর উপরে যেতে পারছে না, কারণ ওর উপরে গেলেই ওটা অটোমেটিক্যালি রিসেট হয়ে পরিস্থিতি, সিচুয়েশন চেঞ্জ, সিনারিও চেঞ্জ। এটা T1। ওকে, ফাইন। এইবার ভাব, যেই আমার এখন তো আবার পরিস্থিতি জমানা বদল গেয়া, যেই y বার 1 হয়ে গেছে, অমনি সাথে সাথে কি হবে? ট্রানজিস্টর চালু হয়ে যাবে, রাইট? ট্রানজিস্টর চালু হবে মানে ট্রানজিস্টর চালু হয়ে গেছে মানে আমার ডিসচার্জিং আবার শুরু হয়ে গেছে। ডিসচার্জিং শুরু হয়ে গেছে মানে ডিসচার্জ করছে এখন থ্রু দ্য রেজিস্ট্যান্স RB। তাহলে আমার ইকুয়েশন হবে VC ইকুয়াল টু, কত হয়েছিল আমার চার্জটা? 2 VCC বাই 3 পর্যন্ত চার্জ হয়েছিল, তাহলে এখান থেকে ডিসচার্জ হচ্ছে থ্রু দ্য রেজিস্ট্যান্স RB, তাই না? শুধু RB ছিল, এই যে শুধু RB থ্রুতে ডিসচার্জ হচ্ছে এই ট্রানজিস্টরের মধ্যে দিয়ে গ্রাউন্ড, ক্যাপাসিটর, RB, ডিসচার্জ পিন, এই হচ্ছে রাস্তা, তারপর ট্রানজিস্টর, গ্রাউন্ড। কেমন? তাহলে এখন ডিসচার্জিং শুরু হয়ে গেছে, ডিসচার্জিং চলছে খুব ভালো। কিন্তু কতক্ষণ চলতে পারে এই ডিসচার্জিং? ক্যাপাসিটর ডিসচার্জ করতে করতে যেই মুহূর্তে ক্যাপাসিটরের ভ্যালুটা VCC বাই 3 এর থেকে কম হয়ে যাবে, ভালো করে লক্ষ্য কর, VCC বাই 3 এর থেকে যেই মুহূর্তে কম হয়ে যাবে, কমতে কমতেও শান্তি নেই। VCC বাই 3 এর থেকে কম হয়ে গেলে কিন্তু এই ক্যাপাসিটর ট্রিগারের সঙ্গে যুক্ত, আর ট্রিগার যে অপ অ্যাম্পের সঙ্গে যুক্ত আছে, সেখানে এই পয়েন্টে অলরেডি VCC বাই 3 হয়ে আছে। তাহলে এই পয়েন্টে যেই মুহূর্তে VCC বাই 3 এর থেকে
একটুখানি কমে যাবে, সঙ্গে সঙ্গে এই কম্পারেটরের আউটপুটটা পজিটিভ হয়ে যাবে, অর্থাৎ s equal to 1 হয়ে যাবে। s equal to 1 অর্থাৎ it will go back to the original state। ঠিক আছে, যেই মুহূর্তে ভিসিটা লেস দেন ভিসিসি বাই 3 হবে, সঙ্গে সঙ্গে ট্রিগারের মাধ্যমে অপ্যাম্পের পজিটিভের যে রেফারেন্সটা আর কি সেটা হাই হয়ে যাবে, এবং সাথে সাথে কম্পারেটরের আউটপুটটা এটা হয়ে যাবে। অর্থাৎ প্রথমে এটা ছিল, তারপর ক্যাপাসিটার চার্জিং হতে হতে 2 ভিসিসি বাই 3 কে পেরিয়ে গেল, সাথে সাথে এটা হয়ে গেল। ডিসচার্জিং শুরু হলো, ডিসচার্জিং হতে হতে ভিসিসি বাই 3 এর থেকে নিচে নেমে গেল, আবার এটা চলে এলো, আবার চার্জিং হলো। তার মানে ক্যাপাসিটার একবার চার্জ হবে, একবার ডিসচার্জ হবে, একবার চার্জ হবে, একবার ডিসচার্জ হবে। চার্জ হতে হতে ম্যাক্সিমাম 2 ভিসিসি বাই 3 অবধি আসবে, ডিসচার্জ হতে হতে মিনিমাম ভিসিসি বাই 3 অবধি আসবে। যেই 2 ভিসিসি বাই 3 কে ক্রস করে যাবে, সাথে সাথে ফ্লিপ ফ্লপটা রিসেট হয়ে যাবে, আর যেই ভিসিসি বাই 3 কে ক্রস করে যাবে, সাথে সাথে ফ্লিপ ফ্লপটা সেট হয়ে যাবে। আর সেট আর রিসেটের উপর ডিপেন্ড করে আউটপুট একবার হাই একবার লো। যদি ওয়াই বারটা আউটপুট হয়, তাহলে তোর এই মুহূর্তে রিসেট হবে অর্থাৎ হাই হবে, তারপর সেট হবে অর্থাৎ লো হবে, রিসেট হবে হাই, সেট হবে লো, রিসেট হবে হাই, সেট হবে লো, এরকম ভাবে আউটপুটটা একবার উপরে উঠবে একবার নিচে নামবে। সো মাচ ফর দ্য ক্যালকুলেশনের এখানটা একটু দেখে নিই আমরা। তাহলে ভিসি ইকুয়াল টু 2 ভিসিসি বাই ভিসি ইকুয়াল টু ভিসিসি বাই 3 যখন হচ্ছে 2 ভিসিসি, মানে এইটা যখন ভিসিসি বাই 3 হবে তখনই ডিসচার্জিং বন্ধ। তাহলে আমার ডিসচার্জিং টাইম যদি T2 হয়, তাহলে এই হচ্ছে তার এক্সপ্রেশন। ওকে, তাহলে একটা ছিল আমার চার্জিং টাইম T1, আর একটা আমার ডিসচার্জিং টাইম T2। এটাকে যদি সলভ করিস, তাহলে তোর ডিসচার্জিং টাইম আসবে T2 ইকুয়াল টু আসবে CRB ইন্টু log 2। আর চার্জিং টাইমের ক্ষেত্রে আরেকটা ফান্ডা আছে। আমরা দেখলাম যে ক্যাপাসিটরের যে চার্জিং ডিসচার্জিংটা, সেখানে আমরা দেখলাম যে ক্যাপাসিটর যখন চার্জ হয়, মানে কার্ভটা তো এরকম, তাহলে ক্যাপাসিটর যখন চার্জ হচ্ছে, অর্থাৎ আমরা যখন চার্জিং এর ইকুয়েশনটা লিখেছি, ভিসিসি দিয়ে চার্জ হচ্ছে সেটা আমরা ঠিকই লিখেছি, কিন্তু ও কিন্তু 0 থেকে স্টার্ট করেনি, ও কিন্তু ভিসিসি বাই 3 থেকে স্টার্ট করেছে। কেমন? সেই জন্য এখানে আমাকে একটা ভিসিসি বাই 3 এর টার্মটাও লিখতে হবে, ভিসিসি বাই 3 e টু দ্য পাওয়ার মাইনাস টি বাই সি আরবি প্লাস আরএ, এবং এখানেও সেটা অ্যাড করতে হবে। এক্সপোনেনশিয়াল মাইনাস T1 বাই সি আরএ প্লাস আরবি। কেন হলো এই জিনিসটা? দেখ, ক্যাপাসিটরের চার্জিং ইকুয়েশন আমরা কিভাবে লিখি, মানে আলটিমেটলি এটা ভিসিসি দ্বারা চার্জ হচ্ছে, যে ব্যাটারি ওকে চার্জ করছে সেই অনুযায়ী আমরা ইকুয়েশন লিখি ভিসিসি 1 মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস টি বাই সিআর, এরকম ভাবে আমরা লিখে থাকি, কারণ ভিসিসি চার্জ করছে। তো এখানে ভিসিসি চার্জ করছে, এটা ট্রু, সেই জন্য এই টার্মটা মাইনাস টি বাই সি আর এ প্লাস আরবি, ইটস অল রাইট। কিন্তু
সমস্যা হচ্ছে এটা 0 থেকে শুরু হয়নি, এখানে যেমন এটা 0 থেকে শুরু হচ্ছিল, এখানে এটা 0 থেকে শুরু হয়নি, শুরু হয়েছে কোথা থেকে? একটা ফলিং ডিসচার্জিং কার্ভের একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে এই গ্রোথটা শুরু হয়েছে। একটা ডিসচার্জিং কার্ভ অলরেডি ছিল, তার একটা পয়েন্ট থেকে গ্রোথটা শুরু হয়েছে। হ্যাঁ, এই জন্যই যেই পয়েন্ট থেকে গ্রোথটা শুরু হয়েছে সেই VCC/3 এর সঙ্গে আমাকে ডিসচার্জিং বিহেভিয়ারটা এখানে অ্যাড করতে হলো। তাহলে এইটা হচ্ছে আমার, মানে আমি যদি শুধু এইটুকু লিখতাম তাহলে সেটা মানে এটার ইকুয়েশন হতো, কিন্তু আসলে কার্ভটা এরকম নয়, আসলে কার্ভটা এখান থেকে শুরু হচ্ছে, আসলে কার্ভটা এরকম, এইটুকু নেই, এই পোর্শনটা নেই। তো এই পোর্শনের বিহেভিয়ারটাকে ইনক্লুড করার জন্য আমাকে এই পার্টটা ঢোকাতে হবে। তাহলে এই ইকুয়েশন থেকে দিস ইজ অ্যাকচুয়ালি ইয়োর চার্জিং ইকুয়েশন। এখানে আমি t = t1 এ VC = 2 VCC/3 বসিয়ে আমি চার্জিং টাইমটা পাবো, যেটা তোরা পাবি হচ্ছে C RA প্লাস RB ইন্টু log 2। এটা হচ্ছে চার্জিং টাইম। আর ডিসচার্জিং টাইম তো আমরা আগেই বের করলাম, ডিসচার্জিং টাইম হচ্ছে CRB log 2। সুতরাং টোটাল টাইম পিরিয়ড, তাহলে ব্যাপারটা কি হলো, একবার আপ হলো, একবার ডাউন হলো, একবার আপ হলো, একবার ডাউন হলো, এরকম ভাবে ব্যাপারটা হচ্ছে। তাহলে চার্জিং টাইম, আচ্ছা চার্জিং এর সময় কি আপ হচ্ছে একটু দেখে নি। এখানে আমার আউটপুট হচ্ছে y বারটা আউটপুট। তো যখন চার্জ হচ্ছে তখন লো হচ্ছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার চার্জিং আর এটা হচ্ছে আমার ডিসচার্জ। তাহলে চার্জিং টাইম T1, ডিসচার্জিং টাইম হচ্ছে T2। তাহলে T1 প্লাস T2, এটা হচ্ছে আমার টোটাল টাইম পিরিয়ড। সুতরাং এটা একটা ক্লক পালস এবং টোটাল টাইম পিরিয়ড of this clock pulse is C log 2 RA plus 2 RB। ঠিক আছে, দিস ইজ হাউ উই প্রডিউস স্কোয়ার ওয়েভ। এবং এভাবে আমরা পালসও জেনারেট করতে পারি, আবার আমরা ক্লক পালসও জেনারেট করতে পারি। বাইস্টেবলটা তোদের সিলেবাসে নেই, সুতরাং বাইস্টেবলটা বাদ। এবার এই সার্কিটটা আজকেই, কারণ আজকের পরে করলে মাথা থেকে জিনিসটা বেরিয়ে যাবে, আজকেই তোরা এই ক্লাসের পরেই গোটা সার্কিটটা আরেকবার এঁকে পুরো অপারেশনটা নিজের ভাষায় লিখে, কেননা পরীক্ষার সময় বইতে প্রচুর একটা নাতিদীর্ঘ রচনার মতো করে আছে, তো ওইভাবে লেখার কোনো যুক্তি নেই। একদম সুন্দর পয়েন্ট ওয়াইজ এরকম ভাবে আমি ছবি এঁকে দেখালাম এক্স্যাক্টলি কি হচ্ছে অ্যারো অ্যারো দিয়ে, কারণ সেন্টেন্সই লিখতে হবে তারও কোনো মানে নেই। তো সুন্দর করে পয়েন্ট ওয়াইজ কখন ক্যাপাসিটরের ভোল্টেজ, মানে ক্যাপাসিটরের ভোল্টেজটা কি হচ্ছে, তার সঙ্গে আপ ডাউনটা কেমন ভাবে হচ্ছে, সেট রিসেট ইত্যাদি, এটা সুন্দর করে একটা খাতায় লিখে আজকে রাত্রের মধ্যেই আমাকে পাঠাবি, ঠিক আছে? এর পরের ক্লাসে আমরা কম্পিউটার মেমোরি ডিসকাস করব। পরের ক্লাস অবশ্য কালী পুজোর পরে হবে, এরপর তো নেক্সট উইক তো কালী পুজো।